মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আসলে কি বলেছি তোমাকে সান্ত্বনা দেব আমি বুঝতে পারছি না। জীবনটাই এরকম, মানুষের জীবনে এরকম অনেক টাফ সিচুয়েশন পার করতে হয়। আমি জানি যে তোমার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে সেটা আসলে কোনোভাবে সান্ত্বনা দিয়ে তোমাকে। ওষুধ টষুধ ঠিক মতো খাচ্ছে তো? হ্যাঁ, ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করেছে ওভাবে খাওয়াচ্ছি। টেক রেস্ট, কোনো টেনশন করতে হবে না, কোনো কিছু ভাবতে হবে না, একদম ফুল রেস্ট না। চাচি আসেনি? আমি অফিস থেকে এসেছি, তোমার চাচি জানে না। ভাইয়া কি ঠিকঠাক মতো ওষুধ খাচ্ছে? আগে তো খেতে চাইতো, এখন জোর করে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর খাওয়াচ্ছি। ভাইয়ার দিকে একটু খেয়াল রাখিস। খেয়ে রাখবে খেয়াল? হ্যাঁ, কে খেয়াল রাখবে? তোরা আছিস, তোরাই খেয়াল রাখবি। হ্যাঁ, এখন তো আমাকেই সবার খেয়াল রাখতে হবে। ইসাকের জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, তোরা কেউ খেয়াল রাখিস না? এই ব্যাপারটাতে আমরা সবাই আসলে খুব বেশি, মানে কি বলবো, আমাদের বলার কিছু নেই, কেউ এটা আশা করিনি আমরা। বাবা কত খুশি ছিল, মনে হচ্ছিল এতদিন পরে এই বাড়িটা একটু খুশি আসবে। ভাবি সারাক্ষণ কান্না করে জানো, মন মরা হয়ে বসে থাকে, ভাইয়ার মুখের দিকে তাকানোই যায় না। পারভেজের খবর নিতে কেউ যায়? হ্যাঁ, মজিদ চাচু যাচ্ছে নিয়মিত, দেখা করে আসতেছে। তোর কি খবর? আমি এই তো আছি ভালো। চাচাটাকে ভুলে গেছিস? হ্যাঁ, একদম ভুলে গেছি, একটুও মনে পড়ে না। কোনো কিছু দরকার হলে, কোনো কিছু লাগলে আমাকে কল দিস। তো এখনো বেঁচে আছি। আমাদের এই বাড়িটায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন তোমার।
মজিদ কোথায়? উনি হচ্ছে আরদে আছে, ও যে কিছু নতুন মাল আসছে ওগুলো নামাচ্ছে। মজিদকে বলিস বাসার দিকে খেয়াল রাখার জন্য দোকানে বেশি সময় না দিয়ে বাসায় শুনে দিতে পারিস। আর তো আর কিছু করার নেই। কোনো ঝামেলা হলে বা কোনো রকমের প্রয়োজন হলে তুই কাউকে কিছু বলার দরকার নেই, আমাকে খবর দিস। জি চাচু, যে কোনো প্রয়োজন। আমি আপনাকে ফোন করব। চাচু, চাচি আম্মা আসবে না বাসায়? আসবে, অবশ্যই আসবে। আপনিও আসবেন চাচু, আপনি আসলে খুব ভালো লাগে। আপনি না থাকলে শূন্য শূন্য লাগে। চাচু, অবশ্যই আসবেন। ভাইয়া, তুমি কি আজকেও দোকানে যাবে না? না, মজিদ চাচা ফোন দিছিল, মাসের শেষ, দোকানের বেশ কিছু হিসাব নিকাশ বাকি আছে, তোমার যাওয়াটা জরুরি। তুই মজিদ চাচাকে ফোন দে, ফোন দিয়ে বল ম্যানেজারের সাথে বসে এই মাসের হিসাবটা ক্লোজ করে ফেলতে। আমার এগুলো কোনো কিছু দেখতে এখন ভালো লাগছে না, আমি পরে দেখে নিব। দেখো ভাইয়া, কিছু কিছু কাজ অন্যদের দিয়ে হয় না, যারটা তারই করতে হয়। আর তুমি এত কষ্ট করে, এত শ্রম দিয়ে, এত হার্ডওয়ার্ক করে একটা বিজনেস শুরু করলা, এত কষ্ট করে এই পর্যন্ত আনলা, আর এখন যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে এটা ইন ফিউচার তোমার জন্য, আমাদের জন্য, এই ফ্যামিলির জন্য খুবই খারাপ হবে। খারাপ হওয়ার কিছু নেই, যা খারাপ হওয়ার তা হয়ে গেছে। শোন, তোর ভাবি যে অবস্থা, আমার যে মেন্টাল কন্ডিশন, ফ্যামিলির যে পরিস্থিতি, সব কিছু মিলিয়ে আমার বাইরে গিয়ে শোরুমে দোকানে কাজ করতে, কোনো কিছু করতে ইচ্ছে করছে না। এখন সবচেয়ে বেশি জরুরি তোর ভাবির কাছে থেকে ওকে একটু মেন্টাল সাপোর্ট দেওয়া, এছাড়া আর কিছুই করার নেই এখন আমার। ভাইয়া, তুমি ভাবিকে সাপোর্ট দাও ঠিক আছে, কিন্তু তুমি যদি সারাদিন ভাবির চোখের সামনে থাকো তাহলে ভাবি না চাইলেও ওই জিনিসগুলো ভুলতে পারবে না, তার মাথার ভেতর সবসময় এই জিনিসগুলো কাজ করবে। তুমি এক কাজ করো ভাইয়া, তুমি ভাবিকে নিয়ে বাইরে কোথাও ঘুরে আসো। আমার মনে হয় তোমাদের দুইজনের একটু চেঞ্জ দরকার, আর তোমরা নর্মাল লাইফ লিড করা শুরু করো। ভাবিকে দেখো সারাক্ষণ মন মরা হয়ে পড়ে থাকে, অফিসেও যায় না, তুমিও দোকান যাও না, তোমরা দুজন আপসেট, তোমাদের সাথে সাথে বাসার সবাই আপসেট। এক কাজ করো ভাইয়া, নর্মাল লাইফটা লিড করা শুরু করো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একটা মানুষের সব কিছু ইরেগুলার হয়ে যাওয়ার পরে সেই মানুষটা চাইলেই তো রেগুলার লাইফে ব্যাক করতে পারে না, তাই না? আচ্ছা, আমরা যে প্রতিদিন এইভাবে লাঞ্চ টাইমে দুজন একসাথে বের হয়ে যাই, লাঞ্চ করি, অফিসের লোকজন কি ভাববে? কি ভাবে মানে? ভাবার কি আছে? আমরা লাঞ্চ করতে এসেছি, কিন্তু ভাবার ভাবে কিছু নেই। সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো অন্য কারোর সাথে কখনো যান না লাঞ্চে, বা আমিও কোনো কলিগদের সাথে বেরোই না। দেখুন, সবাই তো সবার সাথে বের হবে না, কেউ কেউ কারোর সাথে বের হবে। আমি আপনি এর সাথে লাঞ্চ করতে এসেছি, প্রতিদিন লাঞ্চ করবো, তাতে কারো কিছু বলার নেই। আর এমন তো না যে আমরা দূরে কোথাও যেতাম, দেশের বাইরে যেতাম, কিংবা কক্সেস বাজারে গিয়ে কয়েকদিন থাকতাম, সেই ক্ষেত্রে কেউ কিছু বললে হয়তো আমরা কিছু বলতে পারতাম না। কিন্তু সিম্পল একটা লাঞ্চ করতে এসেছি, সেখানে অফিসের লোক কে কী বলবে, তাই না? ঠিক আছে, আপনার যদি কনফিউশন থাকে তাহলে আমরা এক কাজ করতে পারি, অফিসের সবাইকে একদিন লাঞ্চ করাতে পারি এখানে। মিস্টার আমিন, আপনি না মাঝে মধ্যে এইসব উইয়ার্ড কথা বলেন না, আমার সত্যি ভীষণ হাসি পায়। দেখুন, হাসির কিছু নেই, সত্যি কথা বলতে কি, আমাদের অফিসে এমন কোনো লোক নেই
যার সাহস আছে আপনাকে নিয়ে বাইরে এসে লাঞ্চ আচ্ছা, আপনার অনেক সাহস। অনেক। ও ভাইজান, আমি যশোরের বাড়ি যাব, আর ভালো লাগতেছে না। কি বলেন আপা, আপনি কেন বাড়িতে যাবেন? ঘরে কি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে? আমরা আপনার কোনো যত্ন করতে ভুল রাখছি? আরে কি আসছে, যা একটা কথা বলতেছো কি জানি। আরে আমার সংসার ধর্ম আছে না, আমার স্বামী সন্তান আছে না। আরে সারেং ছাড়া কি জাহাজ চলে? জাহাজ তো উল্টে পাল্টে যাবে, মালপত্র সব বিলীন হয়ে যাবে। এই তুই এরকম বক বক করতেছিস কেন? বাড়ি যেতে যাচ্ছিস যা, তোর আমরা বাড়িতে রেখেছি। দেখেছো, বাড়ির কথা মুখে না আনতে তুমি আমার তাড়াই দিচ্ছ। হ্যাঁ, তুমি কি আমার আপন ভাইজান নাকি? এই তাড়ায় দিলাম কনে, তুই তো নিজেই যেতে যাচ্ছিস। কি আসছো, যে আমি শুধু বললাম যে আমি বাড়ি যাব, আর বাবলুর ভাই তো শুরু করলো। শোন বাবলু মা, তোমাদের বাড়ি আমি যতবার আসছি না, এইবারের মতো আমি কোনোদিন এই খাতির যত্ন পাইনি। তোমার বৌমা আমার যে পরিমাণ খাতির যত্ন করেছে আমি জীবনেও বলবো না। আমার তো মনে হয় তুমি আগের জন্মে খুব একটা ভালো কাজ করেছিলে, সেই জন্যই এই জন্মে ভালো ফল পাচ্ছ। না না আপা, এটা আগের জন্মের ফল না, এটা হতেছে আমার এই জন্মেরই ফল। এই জন্মে আমি আপনার মতো একজন আপা পাইছি, তাই না? আপনি যদি আমার সংসারের হাল না ধরতেন আপা, কই যে ভেসে যেত এই সংসার। না রে বাবলুর মা, সব কিছু ওই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, বুঝছো? তো যাই হোক, তুমি তো এখন হ্যাপি নাকি? হ্যাপি? কারে করছিস হ্যাপি? ও কি বা হ্যাপি হবে? ওর এখন সিরিয়াল দেখে কানতে হবে না? তোর গলা জড়ায় ধরে না কানলে কি ওর হবে? এই শোন, এক কাজ করিস, ওই মাঝে মধ্যে একটা ফোন করে দুজনে মিলে কান্দে নিস। দেখিস আমি চলে যাবো, আমার কষ্ট লাগতেছে, আর আমার কষ্ট নিয়ে তুমি মস্কারা করতেছো। এই বাবলুর মা, আমাকে কষ্ট বুঝবে না, আসো তো। মস্কারা করতেছে। আমার বাবা মা মারা যাওয়ার পর ভাই আমাকে বড় করেছে। ভাই আর কখনো বুঝতে দেয়নি যে আমার বাবা নেই, মা নেই। সংসারটাকে একদম আঁকড়ে ধরে রেখেছিলেন। ভাবিও মানে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। ভাইয়ার ছেলে মেয়েগুলো একেবারে কি বলবো আপনাকে, আমরা এমন ভাবে বড় হয়েছি, আমাদের মধ্যে কোনো রকমের কোনো গ্যাপ ছিল না। আমাদের সংসারটা একটা অসাধারণ সংসার ছিল, একটা একান্নবর্তী পরিবার একসাথে থাকতে যে আনন্দটা হয় ঠিক সেরকম। একসাথে খাওয়া হতো, সবার জন্য একসাথে রান্না হতো। সবচেয়ে মজার ব্যাপার কি, আমার যে বড় ভাতিজি, ও আবার একটু সূচি ব্যাগ, মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সবসময় তটস্থ থাকতাম যে কোন জায়গায় ময়লা আছে, কি হচ্ছে না হচ্ছে। মানে প্রত্যেকটা মানুষের নানা রকমের ক্যারেক্টার থাকে না, মানে এই বাড়িটাতে নানা ক্যারেক্টারে ভরপুর ছিল। আমরা কিন্তু পারিবারিক মিটিং করতাম, জানেন, যে কোনো একটা ইস্যু নিয়ে আমরা পারিবারিক মিটিং করতাম। সেই মিটিং এর আমি ছিলাম বলা যেতে পারে দপ্তর সম্পাদক, দাপ্তরিক কাজগুলো আমি করতাম। আর সবাই ইসাক, পারভেজ, দীপি, শিলা, মানে সবাই না মানে চাচ্চু চাচ্চু বলে একেবারে অস্থির। এইভাবে কাটতে কাটতে না আমি ভুলেই গেছি যে কোথাও গিয়ে বোধহয় আমার বিয়ের বয়স পার হয়ে গেছে। কখনো প্রয়োজন মানে প্রয়োজন মনে করিনি যে কোনো একজন পার্টনার দরকার, একটা সংসার দরকার। এটাই তো আমাদের সংসার। হঠাৎ করে আসলে আমার পারুলের সাথে পরিচয়। একটা লোক মানে একটা অসুস্থ লোককে সাহায্য করতে গিয়ে মানে পারুল সাহায্য চেয়েছিলেন, ওভাবেই তার সাথে আমার পরিচয়। আপনি জানেন, অদ্ভুত একটা মেয়ে, ঠিক আমি যেই রকম একটা মেয়ে চেয়েছিলাম। হয় না যে আল্লাহ বোধহয় আমার জন্য তাকে বানিয়ে রেখেছে। মেড ফর ইচ আদার। একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে বিয়ে করবো। বাসায় জানালাম, তো বাসার সবাই তো খুবই খুশি। ফাইন, আমরা বিয়ে করলাম, আমাদের সংসার চলতে থাকলো। আমরা সবাই একসাথে বেশ মজা করেই সময় কাটাচ্ছিলাম। এর মধ্যে হঠাৎ খেয়াল করলাম
ছোট ছোট কিছু অভিযোগ আসতে শুরু করলো। পারুলের সাথে আমাদের পরিবারের কারোরই কোনো ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না। যে পারুলকে দেখে আমি বিয়ে করছি সেই পারুলকে আমি পাচ্ছিলাম না। পারুলের অভিযোগ বাড়তেই শুরু করলো। সংসারের হিসাব, সম্পত্তির হিসাব, দুই ভাইয়ের সম্পত্তি ভাগাভাগি। জানেন, যে সংসারের হিসাব, যে সম্পত্তির হিসাব কখনো আমরা দুই ভাই আলোচনা করিনি, দুই ভাই জানতে চাইনি, পারুল সেটা জানতে চেয়েছে। পারুল প্রত্যেকটা হিসাব সে জানতে চায়। সংসারের খরচের হিসাব, আমাদের সম্পত্তির ভাগের হিসাব। Oh my God! জানো, আমি না কিছুই বলতে পারছিলাম না। আমার পছন্দ করা, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। একটা পর্যায়ে এটা বাড়তে শুরু করলো। সম্পত্তি ভাগ করতে চাইলো, আমাকে নতুন একটা সংসার করতে বললো, বাড়ি ছেড়ে অন্য কোথাও সে থাকবে। আমি অনেক ট্রাই করেছি। আমি আমার সেই স্মৃতি এখনো বাড়ি ছেড়ে আমি বেরোতে চাই। আমার দুটো অপশন ছিল, হয় ওকে ছেড়ে দেওয়া, হয়তো বাড়ি ছেড়ে আসা। আমি পারুলকে ছাড়তে পারিনি, কিন্তু আমি বাড়িটা ছেড়ে চলে এসেছি। আমাদের পারিবারিক একটা ব্যবসা ছিল, আপনি জানেন যে আমাদের একটা আড়ত ছিল। সেই আড়তের ব্যবসা ছেড়ে আমি এখন রাইস মিল কোম্পানির একটি বিজনেস শুরু করি। এখন আমি প্রাণ নেই, আমি এখন টাকার পিছনে ছুটছি। আমার বাড়ি ফিরতে ভালো লাগে। বিশ্বাস করেন, আমার বাসায় ফিরতে একদম ভালো লাগে। যে বাসায় নক করলে লিপি দৌড়ে আসতো, যে বাসায় নক করলে পারভেজ বলতো চাচু, সেই বাসায় আমার ফিরতে ভালো লাগে। আমি ভীষণ একা হয়ে গেছি, ভীষণ।